আবারও বলছি, how can we learn this language? So for learning English, we need to make sentences, right? So for making any kinds of English sentence, try to understand, we need a particular structure. The structure is, first of all, we need a subject. After the subject, we have to put verb, then extension. In the place of extension, we can use some component of sentences, and these components are object or complement or adverbial. I have also showed you that how can we use this object, complement or adverbial. এখন আরেকটা কথা আমি বারবার আপনাদেরকে বলছিলাম যে ইংলিশে সেন্টেন্স তৈরি করতে গেলে বা এই ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখতে গেলে চারটা বিষয়ের উপর আমাকে ক্লিয়ার একটা কনসেপ্ট রাখতে হয়। এক নাম্বার টেন্স, দুই নাম্বার মডাল ভার্ব, তিন নাম্বার সেমি মডাল ভার্ব, চার নাম্বার প্যাসিভ ভয়েস। আবারও বলছি, টেন্স, মডাল, সেমি মডাল, প্যাসিভ ভয়েস। টেন্স তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এবং প্রত্যেকটা টেন্সের আবার চারটা করে ভাগ আছে, ক্লাসিফিকেশন আছে। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। আপনারা প্রত্যেকে জানেন যে আমাদের প্রত্যেকটা টেন্সের আবার কি আছে, চারটা করে ক্লাসিফিকেশন আছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে তিনে চারে টোটাল 12টা স্ট্রাকচার এই টেন্সের আমাদের আছে। 12টা স্ট্রাকচার সম্পর্কে যদি আপনার একটা ক্লিয়ার কনসেপ্ট থাকে, তাহলে আপনি 12 ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবেন। একটা কথাকে 12টা ওয়েতে 12 ভাবে 12 দিকে নিতে পারবেন বা বলতে পারবেন, অর্থাৎ একটা ভার্বকে 12 ভাবে আপনি ব্যবহার করতে পারবেন। যেমন এইখানে কয়েকটা সেন্টেন্স দেখেন, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আই প্লেড ফুটবল, অর্থাৎ এই প্লের জায়গায় জাস্ট ইডি, অর্থাৎ ভার্ব ওয়ান আর একটা হচ্ছে ভার্ব টু। মানে টেন্সের স্ট্রাকচার মূলত কি, টেন্সের স্ট্রাকচার গুলো হচ্ছে মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। অর্থাৎ ইংলিশে কথার পরিবর্তন বা টাইমের পরিবর্তন করতে গেলে আমাদের এক একটা ভার্বের ফর্মের পরিবর্তন করতে হয়। আমাদের কনজুগেশন অফ ভার্ব আর ফরমেশন অফ ভার্ব, এটা হচ্ছে 5 ধরনের ভার্ব থাকে। V1 বা প্রেজেন্ট ফর্ম, V2 বা পাস্ট ফর্ম, V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম, V4 প্রেজেন্ট পার্টিসিপল, V5 থার্ড পারসন। তো এই 5 ধরনের ফর্মের ভিতরে আমাদের এই ফর্মগুলো টেন্সের বিভিন্ন স্ট্রাকচারের সঙ্গে বসে সেন্টেন্সের টাইমে চেঞ্জ করে। সাবজেক্ট প্লাস উইল প্লাস V1, এটা হলে কি হয়, ফিউচার টেন্স। যেমন আই উইল প্লে ফুটবল, তাহলে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আই প্লেড ফুটবল, আমি খেলেছিলাম। আই উইল প্লে, আমি খেলবো। আই এম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতেছি। আই ওয়াজ প্লেইং ফুটবল, আমি খেলতেছিলাম। আই উইল বি প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতে থাকবো। আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি। এইভাবে এই খেলা কথাটাকে বিভিন্ন ভাবে আমরা বলতে পারি, খেলি, খেলেছিলাম, খেলতেছি, খেলতেছিলাম, খেলতে থাকবো। বিভিন্ন ভাবে একটা কথাকে আমরা বলতে পারি যদি আমাদের কি থাকে, টেন্স সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকে। এখন শুধুমাত্র টেন্স দিয়ে আবার মনের সম্পূর্ণ ভাবটাকে এক্সপ্রেস করা যায় না। টেন্সের পাশাপাশি আমাকে আরো কি শিখতে হয়, যেটা আমি আপনাদের শিখিয়েছি অলরেডি, মডাল ভার্বের ব্যবহার বা সেমি মডাল ভার্বের ব্যবহার। মডাল ভার্ব এবং সেমি মডাল ভার্ব, যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু। এবং এই মডাল ভার্ব গুলোর অর্থটা আমাকে জানতে হবে। এবং মডাল ভার্বের একটা সুবিধা হচ্ছে, আমি যেটা বলছিলাম, মডাল অক্সিলারি ভার্বের পর আমাদের মেইন ভার্বের কিন্তু একদম বেস ফর্ম বা রুট ফর্মটা বসে, মানে একদম জিরো, প্রেজেন্ট ফর্ম। যেমন আই ক্যান প্লে ফুটবল, ওই প্লে ভার্বটাই এখানেও, টেন্সেও আমি ওই প্লে ব্যবহার করছি, এখানেও প্লে। তাহলে আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। আই কুড প্লে ফুটবল, পারতাম। আই শুড প্লে ফুটবল, আমার খেলা উচিত। আই মে প্লে ফুটবল, আমি খেলতেও পারি, অর্থাৎ সম্ভাবনা অর্থে পারা বোঝায়। আই মাস্ট প্লে ফুটবল, আমি অবশ্যই খেলবো। আই নিড টু প্লে ফুটবল, আমার ফুটবল খেলা প্রয়োজন। আই ডেয়ার টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলার সাহস দেখাই। আই উড প্লে ফুটবল, আমি ফুটবল খেলতাম। সো এইভাবে এগুলো হয়। এছাড়া আরেকটা স্ট্রাকচার কি, সেমি মডাল অক্সিলারি ভার্ব। সেমি মডাল অক্সিলারি ভার্ব মানে কিছু ফ্রেজাল ভার্ব, অর্থাৎ দেখা যায় প্রাইমারি অক্সিলারির মতো কাজ করে, মডাল অক্সিলারির মতো। এম টু, ইস টু, আর টু, ওয়াজ টু, আর টু। একটু দেখেন এগুলো, এগুলোর অর্থটাও কি, এটা আমাকে একটু জানতে হবে। তাহলে এখানে কি আছে, এগুলো আমি আপনাদের পড়িয়েছি। আই অ্যাম টু প্লে ফুটবল, আমাকে ফুটবল খেলতে হয়। আই ওয়াজ টু প্লে ফুটবল, আমাকে ফুটবল খেলতে হতো। আই am supposed to play football, আমার ফুটবল খেলার কথা। I was supposed to play football, আমার ফুটবল খেলার কথা ছিল। I have to play football, আমাকে ফুটবল খেলতে হবে। I had to play football, আমাকে খেলতে হয়েছিল। আচ্ছা, এইভাবে আমার আবার এই এই যে মডাল, সেমি মডাল এবং টেন্স, এদের আবার একটা রিভার্স স্ট্রাকচার আছে।
রিভার্স স্ট্রাকচারটা কি, সেটা হচ্ছে প্যাসিভ। প্যাসিভ মানে এমন কিছু সেন্টেন্স যে সেন্টেন্স গুলোতে সাবজেক্ট নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থাকে। এবং এই প্যাসিভের স্ট্রাকচার গুলো, এখানে আমার যে মেইন ভার্বটা থাকে, আমি আমার মডাল সেমি মডালে কিন্তু মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। কথাগুলো একটু কেয়ারফুলি বোঝেন। মডাল সেমি মডালের ব্যবহার যখন আমরা করি, তখন মেইন ভার্ব গুলো প্রেজেন্ট ফর্মে থাকে। টেন্সের ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়, কন্টিনিউয়াস টেন্স গুলোতে মেইন ভার্বের সাথে আইএনজি হয়। পারফেক্ট টেন্সে মেইন ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। আর পাস্ট ইনডিফিনিট টেন্সে মেইন ভার্বের সেকেন্ড ফর্ম বসে, ভার্ব টু। প্রেজেন্ট টেন্সে ভি ওয়ান বসে। আর প্যাসিভের ক্ষেত্রে মেইন ভার্বটা অলওয়েজ ভার্ব থ্রি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল। অ্যাক্টিভে কিন্তু এটা শুধুমাত্র পারফেক্ট টেন্স গুলোতে হয়। বাট প্যাসিভে যে টেন্সই হোক, সেটা ইনডিফিনিট হোক বা কন্টিনিউয়াস হোক, পারফেক্ট হোক বা পারফেক্ট কন্টিনিউয়াস হোক, মেইন ভার্বের অলওয়েজ থার্ড ফর্ম। এবং এখানে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি, পাস্ট ইনডিফিনিট হলে ওয়াজ আর প্লাস ভি থ্রি, ফিউচার ইনডিফিনিট হলে উইল বি প্লাস ভি থ্রি। এখন অ্যাক্টিভে কিন্তু আমরা এই অ্যাম ইজ আর, ওয়াজ আর বা উইল বি এগুলো কন্টিনিউয়াসে ব্যবহার করি। প্যাসিভে কন্টিনিউয়াসেও এই অ্যাম ইজ আর ব্যবহার হয়, বাট প্যাসিভের ইনডিফিনিট টেন্স গুলোতেও অ্যাম ইজ আর এর ব্যবহার হচ্ছে। এবং এই ধরনের স্ট্রাকচার গুলো কখন ব্যবহার হয়? যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট ইনঅ্যাক্টিভ থাকে, নিষ্ক্রিয় থাকে, সাবজেক্ট যখন কাজ করতে পারে না। যেমন ফুটবল ইজ প্লেড বাই মি, ফুটবল খেলা হয়। ফুটবল একটা ইনঅ্যাক্টিভ ওয়ার্ড। কে খেলে? বাই মি, আমার দ্বারা, মানে আমি খেলি। কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ গুলো হচ্ছে এই অ্যাম ইজ আর, ওয়াজ আর বা উইল বি এর পরে বিং প্লাস ভি থ্রি বসে। অর্থাৎ কোনো একটা কাজ হচ্ছে, কোনো একটা কাজ চলছে, কেউ কোনো কাজ করছে, এরকম আর কি মিনিং দেয়। অ্যাম বিং, ইজ বিং, আর বিং, ওয়াজ বিং, ওয়ার বিং, উইল বিং, বিং, শ্যাল বি বিং। আর পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ এর পরে বিন বসে, বি ডাবল এন। ফিউচার পারফেক্ট হলে উইল হ্যাভ বিন, পাস্ট পারফেক্ট হলে হ্যাড বিন, প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাভ বা হ্যাজ বিন। আর মডাল ভার্ব গুলো প্যাসিভ হচ্ছে এই ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এর পরে একটা বি প্লাস ভি থ্রি বসে। ফুটবল ক্যান বি প্লেড, ফুটবল শুড বি প্লেড, ফুটবল উড বি প্লেড, মানে ফুটবল খেলা যেতে পারে, ফুটবল খেলা উচিত, ফুটবল খেলা উচিত হতো, ফুটবল খেলা যেতে পারতো, এরকম আর কি মিনিং দেয়। সো এই যে স্ট্রাকচার গুলো আমি দেখালাম, টেন্স, মডাল, সেমি মডাল এবং প্যাসিভ, এইটা যদি আপনার জানা থাকে, তাহলে আপনার ইংলিশে প্রেজেন্টেশন দিতে, এই যে প্রেজেন্টেশন গুলো যারা রেগুলার হইতে দেয়, এই যে ইনস্ট্যান্ট প্রেজেন্টেশন, এটা দেওয়া আপনার কাছে কঠিন হবে না। এখন আপনি যদি মনে করেন যে আমার এই জায়গাতে আমার দুর্বলতা আছে, তাহলে নতুন যে ব্যাচ গুলো আছে তাদের সঙ্গে আপনাকে আবার ক্লাস করতে হবে, প্রথম থেকে এগুলো বুঝতে হবে, কারণ এগুলো আমি আপনাদের করিয়েছি। এখন আমাকে একটু বলেন এই রেইজ হ্যান্ড অপশন প্রেস করে, যে কয়জনের আপনাদের ভিতরে এই টেন্স, মডাল, সেমি মডাল এবং প্যাসিভ সম্পর্কে ধারণা আছে। একদম পুরোপুরি ধারণা লাগবে না, মোটামুটি কনসেপ্ট থাকলে হবে। যে একটা বাংলা কথা দেখে আমি বুঝতে পারি যে এটা একটা প্যাসিভের স্ট্রাকচার, অথবা আমি বুঝতে পারি যে এটা এই টেন্সের ভিতর যাবে, বা এটা এই মডাল দিয়ে করলে হবে। এইটুকু কতজন পারেন? টেন্স, মডাল, সেমি মডাল বা প্যাসিভ, এইটুকু কতজন পারেন? পারেন না কতজন? তাই বলেন তো, পারেন তো বুঝলাম, পারেন না কতজন? যে আমি টেন্স, মডাল, সেমি মডাল, মানে একটা বাংলা সেন্টেন্স দেখে আমি বলতে পারতেছি না যে এটা কোন টেন্সের ভিতর যাবে, বা একটা সেন্টেন্স দেখে আমি ধরতে পারতেছি না যে এটা প্যাসিভ হবে কিনা। হ্যাঁ, এরকম আছেন না? তো এইরকম যারা আছেন, এই যে জায়গাগুলো যারা ধরতে পারে না, মানে বিষয়গুলো কি আমি তো বোঝাতে পারলাম, আমার লাগবেটা কি, সবাইকে এটা বুঝতে পারছেন লিস্ট? এই যে প্রথম থেকে যে লম্বা স্ট্রাকচার গুলো বললাম, বিষয়গুলো কিন্তু আমি বোঝাতে পারলাম এখন। গুড। হ্যাঁ, তো এখন আমি বলছি যে এইগুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনি পারবেন। তাহলে এখন যারা পারেন না, তাদের এখন কি করতে হবে, এটা আমার আগে জানতে হবে। এটা না জানলে আপনি কোনো জায়গাতেই পারবেন না। যদি আপনি না জানেন, তাহলে নতুন ব্যাচের সাথে যোগ হয়ে এই ক্লাসগুলো আবার যখন হয়, সেগুলো আপনার করতে হবে। এছাড়া আপনি যদি আরেকটা ওয়ে আমি আপনাকে এখন দেখাবো, যদি এইভাবে আপনি করতে পারেন, তাহলে আর নতুন ব্যাচ লাগবে না, আপনি এখান থেকেই ডেভেলপ করতে পারবেন। সেই ওয়েটা কি? সেই ওয়েটা হচ্ছে আমরা সার্টেইন একটা টপিকের উপর প্রেজেন্টেশন দেখব। দেখার পর সেই প্রেজেন্টেশন টপিকের এই যে যত স্ট্রাকচার আমি দেখাচ্ছি, এখানে 50টার মতো স্ট্রাকচার মনে করেন আছে। এই প্রথম থেকে আমি যদি ধরি 12টা টেন্স, আর এই 18টা মডেল, সেমি মডেল 30টা, এই 30টার আবার রিভার্স স্ট্রাকচার, আর 60টা স্ট্রাকচার আমার এখানে থাকবে হয়তো। তো এতগুলো যদি আমি না পারি বা না জানি, একটা
প্র্যাকটিক্যাল কনভারসেশন, একটা প্রেজেন্টেশনে ঠিক কোন ধরনের স্ট্রাকচার গুলো ইউজ হয় এবং তাদের বাংলা অর্থটা কি দাঁড়ায়, এবং সেই স্ট্রাকচারকে ধরে রেখে আমার মতো করে আমি নতুন আরেকটা টপিক, আরেকটা প্রেজেন্টেশন আমি দিব আমার ক্রিয়েটিভ জায়গা থেকে। এটা যদি আপনি করতে পারেন তাহলেও আপনার ডেভেলপমেন্টটা আসবে। এখন এইটা আপনারা পারবেন কিনা সেটা একটু দেখেন। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমার কিন্তু একটু টাইম লাগবে, এখানে আমার কথাগুলো বলতে গেলে আমার ভেবে আনতে হবে, তো এই জন্য বলছি একটু টাইম লাগবে। হ্যাঁ, আমি মনে করেন আপনারা যেভাবে প্রেজেন্টেশন দেন, আপনারা তো, আমি তো টপিক দিয়ে দিই, আপনারা কথা বলেন। এখন আজকে আমি নিজেই করি সবকিছু, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখবেন, কথাগুলো ভালোভাবে নেওয়ার বা কি বলবো বোঝার চেষ্টা করবেন, সেটা আপনাদের জন্যই ভালো হবে। আমি দেখাচ্ছি এখানে আমরা কিছু সিম্পল টপিক নিয়ে কথা বলবো, যেহেতু আপনারা পারেন না, যারা পারেন না বলছেন, আমি তাদের জন্যই করাচ্ছি। তো আমরা কিছু সিম্পল টপিক নিয়ে কথা বলবো। ফর এক্সাম্পল, আপনাদের প্রত্যেকের বাড়িতে বেডরুম আছে, তো আপনি আপনার বেডরুমটাকে বর্ণনা করেন। আপনার বেডরুমটা কেমন, আপনার বেডরুমে কি আছে, কোন ধরনের জিনিসপত্রগুলো আছে। আমার কথাগুলো বুঝবেন, সিম্পল, কিন্তু 10টা সেন্টেন্স আপনি লেখেন। সেই 10টা সেন্টেন্স তৈরি করতে আপনার ঠিক কোন স্ট্রাকচারটার প্রয়োজন হচ্ছে, সেই স্ট্রাকচারটাকে আপনি সারা জীবনের জন্য শিখে রাখেন। মানেটা কি? মনে করেন আমি এখানে একটা টপিক লিখলাম যে মাই ফেভারিট রুম, আর আমি যে বললাম মাই বেডরুম। এই টপিক হচ্ছে আমি লিখলাম, এবং এই টপিকের উপরে আমি কিছু কোশ্চেন এবং কিছু অ্যান্সার এখানে আমি দিব, কিছু কোশ্চেন এবং কিছু অ্যান্সার আমি এখানে দিব। ফর এক্সাম্পল, মনে করেন দুইজন ব্যক্তির মধ্যে একটা কনভারসেশন হচ্ছে, এ এবং বি, ঠিক আছে? এখন এ বি কে বলছে যে তোমার বাড়িতে কতগুলো রুম আছে, ঠিক আছে? প্রথম একটা কোশ্চেন মনে করেন এরকম, এ বি কে বলছে তোমার বাড়িতে কতগুলো রুম আছে। এইটার ইংলিশ কি হবে, কে বলতে পারবেন আপনাদের ভিতর? তোমার বাড়িতে কতগুলো রুম আছে, স্যার আমি বলবো বলেন। how many rooms are there in your room? গুড। তাহলে এই সেন্টেন্সটার ইংলিশ হচ্ছে যে হাউ মেনি রুম, কথাটা একটু বুঝবেন, হাউ মেনি রুমস আর দেয়ার ইন ইয়োর হোম, কথাটা একটু বোঝেন, ইন ইয়োর হাউস। হাউ মেনি রুম আর দেয়ার ইন ইয়োর হাউস। এখন এইটা কিসের স্ট্রাকচার? এইটা হচ্ছে, আমি এই যে আপনাদের একটা মেইন স্ট্রাকচারের কথা বললাম যে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট লাগে, এইটা ছাড়া এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। হ্যাঁ, ইংলিশে 5 প্রকার সেন্টেন্স থাকে অর্থ অনুসারে, তার ভিতর অ্যাসার্টিভ সেন্টেন্সের 2টা স্ট্রাকচার। দেখবেন এটা আমার ফাইলেও আছে, আমি তো এই ফাইলগুলো আপনাদের পড়াইনি ওই সময়। তো এই ফাইলেও এটা আছে, দেখেন এই যে, খেয়াল করেন আমাদের যে অ্যাসার্টিভ সেন্টেন্স, এই অ্যাসার্টিভ সেন্টেন্স গুলো, সেন্টেন্স বা বাক্য, এই যে খেয়াল করেন একটু, অ্যাসার্টিভ সেন্টেন্স গঠনে সাধারণত 2টা স্ট্রাকচার ব্যবহার করা হয়। একটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের, ভার্ব প্লাস এক্সটেনশন, যেখানে অবজেক্ট কমপ্লিমেন্ট বা অ্যাডভার্ব থাকে। আর একটা হচ্ছে ইট বা দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন। এখন এইটা পার্টিকুলার একটা সেক্টরে ব্যবহৃত হয়, আর এই উপরের স্ট্রাকচারটা কমনলি যে কোনো সেন্টেন্স তৈরি করতে ব্যবহার হয়। এজন্য সবসময় আমি এটার কথা বলি। আর এই যে স্ট্রাকচারটা কোথায় ব্যবহার হয়, এটা আপনাদের সামনে আমি বারবার বলছি, কোনো একটা জায়গায় কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝাতে, কোনো একটা জায়গায় কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝাতে আমার ইট বা দেয়ারের ব্যবহার হয়। তাহলে কোনো জায়গায় মানে কি, তোমাদের বাড়িতে, তাহলে বাড়ি আমার একটা প্লেস। তোমাদের বাড়ি, আমরা মনে করি যে শুরুর ওয়ার্ডটাই সাবজেক্ট, বাট না, এটা আমার একটা জায়গা, একটা অ্যাডভার্ব, সাবজেক্ট নাউন প্রোনাউন হয়। তাহলে তোমাদের বাড়িতে, তাহলে এটা যখন আমার হবে এই তোমাদের বাড়ি, মানে আমি এরকম বলবো না যে হাউ মেনি রুমস ইন ইউর হাউস বা ইউর হোম হাউ মেনি রুমস, এইভাবে উল্টো পাল্টা কোনো কিছু বলা যাবে না। আমার তোমাদের বাড়ি আমি কখনো শুরুতে আনতে পারবো না, সাবজেক্টে আনতে পারবো না, এটা আমার একটা অ্যাডভার্ব। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে হাউ মেনি স্টুডেন্টস
সরি, হাউ মেনি রুমস আর দেয়ার ইন ইউর হাউস। তাহলে এইটা হচ্ছে, কোথায় ছিলাম, আমার এই স্ট্রাকচার, ইট বা দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন। কোনোটা জায়গায় কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝানোর জন্য আমার এই স্ট্রাকচারের ব্যবহার হয়। কোনো একটা জায়গায় কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝানোর জন্য আমার মূলত এই স্ট্রাকচারটার ব্যবহার হয়। আবারও বলছি, আকাশে অনেক তারা আছে, দেয়ার আর মেনি স্টার ইন দ্য স্কাই। মাঠে 3টা গরু আছে, দেয়ার আর 3 কাউস ইন দ্য ফিল্ড। আমাদের গ্রামে একটা পোস্ট অফিস আছে, দেয়ার ইজ আ পোস্ট অফিস ইন আওয়ার ভিলেজ। অর্থাৎ মাঠে 3টা গরু আছে, গরুগুলো মাঠে, মাঠের নামে এরকম বলবো না যে দ্য ফিল্ড হ্যাজ 3 কাউ। গরুগুলো কোন একটা মানুষের আছে, কোন জায়গায়, মাঠ, মাঠ একটা জায়গা। সো প্লেস, ঝুড়িতে 10টা আপেল আছে, তো আমি এরকম বলবো না দ্য বাস্কেট হ্যাজ 10 আপেল, ঝুড়ির না। আমি যদি এরকম বলি দ্য বাস্কেট হ্যাজ 10 আপেল, অর্থটা এরকম হয় ঝুড়ির 10টা আপেল আছে। জিনিসটা কি, ঝুড়িতে আছে, অর্থাৎ ওটা একটা প্লেস। তাহলে আমি এই কথাগুলো বলার জন্য, মানে কোনো কোনো জায়গাতে কোনো কিছু আছে, কোনো কিছুর অবস্থান বোঝানোর জন্য এই ইট বা দেয়ারের ব্যবহার করতে হয়। তাহলে দেয়ার আর 10 apples ইন দা বাস্কেট। সো হাউ মেনি রুমস আর দেয়ার ইন ইউর হাউস, এই হচ্ছে আমার স্ট্রাকচার। হাউ মেনি রুমস আর দেয়ার ইন ইউর হাউস, আমার যখন কোশ্চেন তৈরি হবে তখন আমার ভার্বটা আগে চলে আসবে। ঠিক আছে? তো মানে এই দেয়ারের আগে আমার আরটা আসবে, আর তার আগে তো আমার যে ওয়ার্ডটা আমি ব্যবহার করতে চাচ্ছি, হাউ মেনি রুমস, আমার এটা আনতে হবে, যেহেতু ডাবল ইউএস ওয়ার্ড। এরপরে বি অ্যান্সার দিচ্ছে যে আমার বাড়িতে 6টা রুম আছে। হ্যাঁ, তাহলে বলতে পারি যে দেয়ার, এই সি, যেভাবে কোশ্চেন থাকে সেভাবে উত্তর দিতে হয়। দেয়ার আর 6 ইন মাই হাউস। এইবার সেগুলো কি, আপনি এখানে একটা এক্সাম্পল দিতে পারেন। দিস আর, কি বলতে পারেন, সেগুলো হচ্ছে বা এগুলো হচ্ছে, এরকম আপনি বলতে পারেন যে দিস আর, দিস আর। এইবার আপনি এখানে লিখতে পারেন যে টু, টু বেডরুম, টু বেডরুম, কমা দিয়ে আপনি লেখেন লিভিং রুম। আবার কমা দিয়ে লেখেন যে কি বলতে পারি, বাথরুম। এরপর আমি বলতে পারি যে অ্যান্ড কিচেন। এইভাবে আমি একটু ব্যাখ্যা করলাম যে আমার বাড়িতে 6টা রুম আছে এবং সেগুলো হচ্ছে এই। আবার এ বলছে যে তোমার বেডরুমটা কোথায়, তোমার বেডরুমটা কোথায়। তাহলে এইটার ইংলিশ কি হবে? এ বলছে বি কে যে তোমার বেডরুমটা কোথায়, আমার কথাগুলো বুঝবেন, ইংলিশ কি হবে, কে বলতে পারবে? আমি বলতে পারবো, বলেন। জাস্ট এতটুকু সিম্পলি বলেন, সিম্পলি যে ওয়ার ইজ ইয়োর বেডরুম, ওয়ার ইজ ইয়োর বেডরুম, তোমার বেডরুমটা কোথায়। এবার বি অ্যান্সার দিচ্ছে, বি অ্যান্সার দিচ্ছে যে মাই বেডরুম ইজ অন দ্য ফার্স্ট ফ্লোর। যেভাবে কোশ্চেন হয় সেভাবে উত্তর হয়, ইজ অন দা ফার্স্ট ফ্লোর। একটু ওয়েট করেন, আমি বলতেছি আপনাদের বোঝা যাচ্ছে এই স্ট্রাকচার গুলো আবার কেমন, এটাও আমি বলতেছি। বাট আগে একটু আমি শেষ করি এটা। আবার এ বলতেছে যে তোমার বেডরুমটা বড় নাকি ছোট। ঠিক আছে, তোমার বেডরুমটা বড় নাকি ছোট, এটা কেমন, হাউ ইজ ইট, অর ইজ ইট বিগ অর স্মল, ইজ ইউর বেডরুম বিগ অর স্মল। জাস্ট এইভাবে যে কোনো ওয়েতে আপনি কোশ্চেনটা করতে পারেন যে ইজ ইট, ইজ ইট মানে এটা কি, ইজ ইট এটা কি, বিগ অর স্মল, ওটা কি বড় না ছোট। এবার বি আবার বলছে it's not very large or it not very spacious, just enough to put necessary furniture in it, জাস্ট মানে পর্যাপ্ত প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখার মতো, এই এতটুকুই, খুব বড় না। হুম,
দেখেন আপনি নিজের মতো করে বলেন যে মাই বেডরুম মাই বেডরুম ইজ নট সো বিগ, ইট ইজ এনাফ। দেখেন আমি যদি আরেকটা সেন্টেন্স একটু লিখলাম, ইট ইজ এনাফ টু পুট অল দা নেসেসারি ফার্নিচার, ইট ইজ এনাফ টু পুট অল দ্য নেসেসারি ফার্নিচার। আবার এ বলছে এ বলছে যে তোমার আহ বেডরুমটা বেডরুমের দেয়ালটা কোন রং, মানে আপনি যে কোনো ভাবে আপনি কথা বলতে হবে। তো তোমার বেডরুমটা কোন কালার দিয়ে পেইন্ট করা, এই কথাটা এ বলছে যে কোন কালার দিয়ে পেইন্ট করা, হোয়াট কালার ইজ ইউর বেডরুম পেইন্টেড। এভাবে আপনি কথা বলতে পারেন, হোয়াট কালার ইজ ইউর বেডরুম পেইন্টেড। তাহলে দেখেন হোয়াট কালার বা হুইচ কালার যে কোনো একটা বলা যায়, ইজ ইউর বেডরুম পেইন্টেড। এবার বি বলছে, আমার কথাগুলো একটু বসে, বি বলছে যে ইট ইজ পেইন্টেড, মানে ইজ ইউর বেডরুম পেইন্টেড, তাহলে ইট ইজ পেইন্টেড। আমার হচ্ছে এরকম হবে, ইজ পেইন্টেড উইথ আই ক্যান সে পিঙ্ক কালার, পিঙ্ক কালার অ্যান্ড, আমি এখানে অ্যান্ড লিখলাম, এটা একটা কনজাংশন, ইট ইজ মাই ফেভারিট। আমি একটু বাড়াবো। এইবার এ বলছে, দেখেন যে ডু ইউ লাভ ইউর রুম অ্যান্ড হোয়াই। এ কি বলছে, ডু ইউ লাভ ইউর বেডরুম অ্যান্ড হোয়াই। এবার এখানে বি একটা অ্যান্সার দিবে। এবার এই বি যে অ্যান্সারটা দিবে এটা আমি আপনাদের মধ্যে যে কারোর থেকে নিব, কে অ্যান্সারটা দিতে পারবেন 2-4 লাইনে। আপনারা এখানে যার যে বেডরুম আছেন, যে আপনি কি আপনার বেডরুমটা পছন্দ করেন, কেন করেন, কে বলতে পারবেন? এনিওয়ান? ওকে, পেয়ে গেছি। হ্যাঁ, সাবিয়া ইয়াসমিন। আর কেউ মিউট আনমিউট করবে না, জাস্ট আমি আমি সবার কাছে আসবো একটু একটু করে। সাবিয়া ইয়াসমিন, দেখে আপনি একটু বলেন, হোয়াই ডু ইউ লাইক ইউর বেডরুম? আনমিউট ইউর মাইক্রোফোন। I like most my room because it has a large corridor attached and both sides have two big window and every day lots of air passing my room and lots of lighting daylight in this room. So I like my room very much. ওকে, থ্যাংক ইউ। তাহলে আপনি কি বলছেন যে ইয়েস আই লাইক মাই বেডরুম বিকজ দেয়ার ইজ, এখানে দেয়ার এর ব্যবহার করবেন, ঠিক আছে, কারণ আপনার বেডরুমটাকে আপনি ডেসক্রাইব করবেন করছেন। সো বিকজ দেয়ার ইজ আ লার্জ করিডোর। এরপর আপনি কি বললেন যে অ্যান্ড অলসো ইট হ্যাজ, এটা এখানে আপনি ইট হ্যাজ বলতে পারেন কারণ আমার বেডরুমের আছে, ঠিক আছে। রেড কালার উঠছে কেন, বানান হয়নি, DOR, এবার ঠিক আছে, করিডোর ইংরেজি এটা, ঠিক আছে, CORIDOR। ওকে, এবার দেখেন এখানে আপনি দ্যাট ইজ কি বললাম তা একটু পড়ি আমি। ইয়েস আই লাইক মাই বেডরুম বিকজ দ্যাট ইজ আ লার্জ করিডোর অ্যান্ড ইট অলসো হ্যাজ টু বিগ উইন্ডো। আপনার কথাগুলো আমি লিখলাম কিন্তু, আপনার কথাগুলোই লিখলাম, ইট অলসো হ্যাজ টু বিগ উইন্ডো। মোর ওভার
I can get so many fresh air from outside in my bedroom. And it refreshes me a lot. Another thing is my bedroom, আর এখানে আমি ইটের ব্যবহার করি, it is decorated with many lights. For this reason, এই কারণে I love my bedroom. সাবিয়া ইয়াসমিন, আপনার যে কথাগুলো সেগুলো আমি একটু সাজিয়ে লিখছি আর কি, একটু ব্রড করে। আপনি যেগুলো বলছেন সেই কথাগুলো সেইগুলোকেই কিন্তু পয়েন্ট করে আমি এটা লিখলাম, ঠিক আছে? এটা আমি একটু ডিটেলস অ্যান্সার দিলাম। এবার বোঝেন, এই যা আমি দেখাচ্ছি বাংলাদেশের কোনো টিচার এভাবে আপনাকে দেখাবে না। এরপরেও যদি আপনি বলেন যে আমি কথা বলতে পারি না, পারতেছি না, পারবো না, আমি ভাই মাপ চাই, আর আপনি শিখতে পারবেন না কোনো ওয়েতে না। তো এটা আপনাকে এর পরের দিন আমি যাদেরকে আমি দেখাচ্ছি, যারা কথা বলেন না, পারেন না, হার্ড টপিকের উপর প্রেজেন্টেশন দেন না, এটা কিন্তু আপনার নিজের মতো করে বলতে হবে, বলা শিখতে হবে। আমি স্ট্রাকচারও দেখাই দিচ্ছি এরপর, একটু ওয়েট করেন, এটা আমি শেষ করে আমি দেখাই দিচ্ছি। এখন এরপরে যদি বলেন আমি পারবো না, আমার আর কিছু করার নেই। এরপর দেখেন, এ আবার প্রশ্ন করছে যে হোয়াট ফার্নিচার ডাজ ইউর বেডরুম কন্টেইন। কোশ্চেনটা একটু বোঝেন, কোশ্চেন করতে আমরা পারি না, কোশ্চেন আমরা শিখি না, এই জন্য আমাদের অনেক প্রবলেম হয়। হোয়াট ফার্নিচার, এফ ইউ আর এন আই টি ইউ আর ই, এফ ইউ আর এন আই টি ইউ আর ই। ও আচ্ছা, ঠিক আছে। ফার্নিচার শব্দটা একটা আনকাউন্টেবল নাউন, এর সাথে এস যুক্ত করা যায় না, এটা একটা ইন্টারেস্টিং বিষয়, এটা অনেকেই জানেন, এটা ভুল করে। এই দেখছেন, আমি এখানে এস দেওয়ার সাথে পর রেড কালার চলে আসছিল, এটা আনকাউন্টেবল নাউন, এখানে কখনোই এস বসাবেন না। এবং এই ফার্নিচারের পরে কখনো প্লুরাল প্লুরাল কোনো ভার্ব হবে না, মানে এই ফার্নিচার সিঙ্গুলার সাবজেক্টের কাজ করে, তো এরপরে ভার্ব সিঙ্গুলার হয়। যেমন এখানে এই কোশ্চেনটা করতে গেলে দেখেন, হোয়াট ফার্নিচার ডাজ এর ব্যবহার করতে হবে, ডাজ, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হোয়াট ফার্নিচার ডাজ ইওর বেডরুম কন্টেইনস, কি বললাম? কন্টেইন। কন্টেইন মানে কি? থাকা, বহন করা। কোন ধরনের ফার্নিচার গুলো আপনার বেডরুমে আছে, মেইন বিষয়টা হচ্ছে এরকম। বাট কোশ্চেনটা আমি একটু অর্গানাইজ ওয়েতে এখানে লিখলাম, কথাগুলো একটু ভালোভাবে বুঝবেন। কোশ্চেনটা একটু অর্গানাইজ ওয়েতে আমি লিখলাম। কন্টেইন মানে কি তাহলে? রাখা, থাকা, মানে ধারণ করা, কোন ধরনের ফার্নিচার গুলো আছে আপনার বেডরুম। এরপরে সে বলছে, উত্তরটা দিচ্ছে যে ইট কন্টেইনস আ বেড, আ ডেস্ক অ্যান্ড আ ক্লোদিং ক্লোজড। আর আপনাদের মধ্যে থেকে যে নেই একটু, এনিওয়ে, কে বলতে পারবে? হোয়াট ফার্নিচার ডাজ ইউর বেডরুম কন্টেইন? রেইজ হ্যান্ড প্লিজ, হু ক্যান সে? রেইজ হ্যান্ড প্রেস করেন দেখি, এটা কে বলতে পারে? একটু যে কোনো একজনের কাছ থেকে নিব। আচ্ছা দেখি, তুমি বলো আসাদ, হোয়াট ফার্নিচার ডাজ ইউর বেডরুম কন্টেইন? আসাদ, আনমিউট করো। হুম। There, হুম। there are there are there are there are one bed, one almari, one dressing table, and a fan. Okay. One On bed, on almirah, dressing table, and আচ্ছা, তাহলে আমরা এখানে একটু লিখি। তাহলে বি বলছে ইট কন্টেইন, ইট কন্টেইন, এটা ধারণ করে বা আমার বেডরুমে আছে। কন্টেইনস, এই ভার্বটা মনে রাখবেন কিন্তু, ঠিক আছে? মনে রাখবেন, বাংলা অর্থ বুঝবেন। ইট কন্টেইনস
আ বেডরুম, দেয়ার না, এখানে আমি ইটের ব্যবহার করলাম। ইট, সরি, আ বেড, এরপরে আমি কমা দিয়ে বলতে পারি যে আ ডেস্ক, ইট কন্টেন্টস আ বেড, আ ডেস্ক, আ আলমিরা। আপনি যেভাবে কথা বলেন, অথবা এখানে এটাকে ও কি কি বলছিল আর ভুলে গেছি। আ বেড, আ ডেস্ক, আ ড্রেসিং টেবিল, ড্রেসিং টেবিল, and many things. And মনে নাই ওর কথা বলি, এই জন্য এটা লিখে দিলাম। যাই হোক, এরপর দেখেন আবার এ বলছে হোয়াট ডু ইউ ডু ইন ইয়োর বেডরুম ইন মোস্ট অফ দা টাইম। এই কোশ্চেনটার অর্থ হচ্ছে যখন আপনি আপনার রুমে থাকেন, মোস্ট অফ দা টাইম আপনি সেখানে কি করেন, কোন ধরনের অ্যাক্টিভিটিস গুলো আপনি পারফর্ম করেন। আপনি টিভি দেখেন, শুয়ে বসে কাটান, গেম খেলেন, বা কি করেন যখন আপনি আপনার রুমে থাকেন। মানুষ তো রাতে রুমে ঘুমায়, সেটা বাদে যখন দিনের বেলায় বা অন্য যে কোনো টাইমে আপনি আপনার বেডরুমে যখন থাকেন, তখন কি করেন, এই অ্যান্সারটা আপনাকে দিতে হবে। সো এইটা একজনের কাছ থেকে আমি একটু নিব। আহ কে বলবেন? রাজীব চৌধুরী, আপনি বলতে পারবেন হোয়াট ডু ইউ ডু ইন ইউর বেডরুম মোস্ট অফ দ্য টাইম? হ্যাঁ, Sir, আমি বলি হ্যাঁ স্যার, বলেন, আক্তার হোসেন বলেন। I do praying, salat, reciting Quran. Another spending time is watching TV, হুম, and read newspaper. Uh, my homework, finish my homework. ওকে, তাহলে আপনি এখানে কি বলতে পারেন? ইউজুয়ালি, দেখেন কথা সাজায় কিভাবে বলতে হয়, কিছু অ্যাডভার্বের ব্যবহার করে। হ্যাঁ, Usually. ইউএসইউএলআর, ইউজুয়ালি। হোয়েন, দেখেন একটা কমপ্লেক্স সেন্টেন্স আমি নিতে পারি। হোয়েন আই স্টে, স্টে মানে কি, থাকা, যখন আমি থাকি। স্টে এর পরিবর্তে আরো কি ভার্ব আছে জানেন? রিমেইন, আর ই এম এ আই এন, রিমেইন মানে থাকা। অথবা অ্যাম, আমার মেইন ভার্বটা হচ্ছে অ্যাম, এটার ব্যবহার করা যায়। অ্যাম মানেও থাকা। ওয়েন আই অ্যাম, হ্যাঁ, কোথায়? ইন মাই বেডরুম, ইন মাই বেডরুম। এবার এখানে একটা কমা দিয়ে, তাহলে এখানে আমরা এই ভার্বগুলোর ব্যবহার করতে পারি থাকা অর্থে। আই স্টে, ওয়েন আই রিমেইন, ওয়েন আই অ্যাম। দেন আমার একটা প্রেপোজিশন আসবে, ইন মাই বেডরুম। এবার আই প্রে, আই প্রে, পি আর এ ওয়াই, আই প্রে নামাজ, হ্যাঁ, বলতে পারেন। অ্যাজ ওয়েল অ্যাজ আই রিসাইট, আই আর ই সি আই টি, আই রিসাইট হোলি কোরআন। ওকে, Quran. এরপর আর কি কি বলছিলেন জানো? Reading newspaper, sir. রিডিং নিউজ পেপার। দেখেন এই যে ভার্বের সাথে আইএনজি বলছেন না, এই যে ভার্বের সাথে যে আইএনজিটা বলছেন, এই আইএনজি কখন ব্যবহার করা যেতে পারে জানেন? যখন আমি এইভাবে না বলে আমি যদি ওই ডুটাকে মেইন ভার্ব হিসাবে নেই, ঠিক আছে? আই রিসাইট হোলি কুরআন, হ্যাঁ। এরপরে আপনি আরো কি বলতে পারেন যে মোর ওভার আই ওয়াচ I was টেলিভিশন অ্যান্ড রিড নিউজ পেপার, রিড নিউজ পেপার। এরপর কি? ইন মোস্ট অফ দ্য টাইম। এখানে একটা কোশ্চেনটাতে ছিল যে হোয়াট ডু ইউ ডু ইন ইউর বেডরুম ইন মোস্ট অফ দ্য টাইম, ইন মোস্ট অফ দ্য
time. ওকে, ফাইন। এখন এই জিনিস যে জিনিসগুলো লিখলাম, এই যে সেন্টেন্স গুলো, এগুলো হচ্ছে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ কি লিখছি? যে আই প্রে নামাজ, আই রিসাইট হোলি কোরআন, আই ওয়াচ টেলিভিশন অ্যান্ড রিড নিউজ পেপার মোস্ট অফ দ্য টাইম। অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্টের পর আমি ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করছি। আর আপনি যে ভার্বের সঙ্গে আইএনজি গুলো বললেন, ওগুলো বলা যেত কিভাবে? যে আই ডু প্রেইং, আই ডু রিসাইটিং, আই ডু ওয়াচিং টেলিভিশন, আই ডু রিডিং নিউজ পেপার। এভাবে বললে এটা ভুল না, এটাও একটা কারেক্ট স্ট্রাকচার সেন্টেন্সের। এবং ওই যে রিডিং বা ওয়াচিং, এগুলো হচ্ছে নাউনের কাজ করে, জিরান্ড হিসাবে বসে, ওগুলো কিন্তু ভার্ব না তখন। ঠিক আছে, ডুটা মেইন ভার্ব, বাট ওটা বললে সেন্টেন্স গুলো অনেক দুর্বল হয়ে যায়, মানে স্ট্রাকচার গুলো অতটা পারফেক্ট হয় না, যেটা এইখান থেকেও হয়, মানে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করলে যেটা হয়। ঠিক আছে, অর্থাৎ এখানে আপনি এক একটা সেন্টেন্সে এক এক ধরনের মেইন ভার্ব ব্যবহার করছেন, এবং ওখানে প্রত্যেকটা সেন্টেন্সে ডু ব্যবহার করছেন, তাহলে ওইগুলো একটু দুর্বল হয়ে যায় না? এই জন্য এইভাবে লেখা বেটার। বোঝাতে পারছি তো? Sir, yes, sir. ওটা স্যার বললাম। স্যার হুম, ওটা কথা ছিল কি প্রশ্ন? প্রশ্নটা ছিল এই যে অক্সিলারি ভার্বের যে পেসিভের স্ট্রাকচার গুলা, হ্যাঁ ওইগুলার মধ্যে তো একটা সেন্স হয় না, হ্যাঁ তো ওই জায়গাটার একটু উইকনেস আছে আর কি। হ্যাঁ, তো দেখাবো তো, সবই এক এক করে আসবে, সবই আসবে, এক এক করে আসবে, ওয়েট করেন। যেটা দেখাচ্ছে আগে সেইটা বোঝেন। এই 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 এইগুলো যারা করেন না, যে আমি একটা দেখাচ্ছি আপনি ভেবে রেখে দিয়েছেন আরেকটা, তার মানে আপনি এটা খেয়াল করছেন না বা দেখছেন না, আপনি কিভাবে ডেভেলপ করবেন? এখানেও বোঝার অনেক কিছু আছে, আগে এটা দেখেন, এটাকে শেষ করেন। আমি তো বলিনি আমি কোনোটা দেখাবো না, সেখানেও আমি আসবো, বাট আগে এটা দেখেন। এরপর আহ এখানে আরেকটা কোশ্চেন করি। এ বলছে যে হাউ মেনি টাইমস, হাউ মেনি টাইমস, অর্থাৎ সরি টাইম, কত সময়, হাউ মেনি টাইম, কত সময়, মেনি হয় না, টাইমের ক্ষেত্রে মাস, আনকাউন্টেবল মাস হয়। হাউ মাস টাইম ডু ইউ স্পেন্ড ইন ইউর বেডরুম, ডু ইউ স্পেন্ড ইন ইউর বেডরুম, হাউ মাস টাইম ডু ইউ স্পেন্ড ইন ইউর বেডরুম। এবার বি কি বলছে দেখেন, হাউ মাস টাইম, অর্থাৎ কত সময় তুমি পার করো তোমার বেডরুমে, হাউ মাস টাইম ডু ইউ স্পেন্ড ইন ইউর বেডরুম। এখন বলছে যে about 10 hours a day especially in the evening, বা যে কোনো কিছু আপনি বলতে পারেন, যে আই স্পেন্ড, SPE, এন্ড স্পেন্ড মানে কি সময় কাটানো, আই স্পেন্ড about, এখানে আরেকটা ওয়ার্ড এরকম বলতে পারি, near about 10 hours in my bedroom in a day. I spent near about কি লিখলাম, 10 hours in my bedroom in a day, একদিনে। এখানে আমি আরেকটা সেন্টেন্স লিখি, ডু ইউ শেয়ার ইউর রুম উইথ এনিওয়ান এলস, শেয়ার ইউর রুম উইথ এনিওয়ান এলস, আপনি কি কারোর সাথে আপনার রুম শেয়ার করেন? যদি করেন তো কেন করেন, যদি না করেন তো কেন করেন না, এটা আপনাকে ডিসক্রাইব করতে হবে। এনিওয়ে, কে বলতে পারবেন আপনাদের ভিতর থেকে? আবার রেইজ হ্যান্ড, কে বলতে পারবেন, ডু ইউ শেয়ার ইউর রুম উইথ এনিওয়ান, হয় অর হয় নট? ওকে, Yes, yes, sir. ওয়েট করেন, হোসনে I share ফেরদাউস, my আপনি বলেন তো, হোসনে ফেরদাউস, আনমিউট করে বলেন, আনমিউট করেন, মিউট হয়ে গেছেন, হোসনে ফেরদাউস। হ্যাঁ, Yes, assalamu alaikum. Yes, I share my bedroom sometimes with another person, because in my house there are no guest room. That's why when somebody can কেম না, can when somebody comes, just present somebody form, come ভার্বের my প্রেজেন্ট ফর্ম। come my house, uh, then I share এখানে আপনি বলতে my পারেন with আই হ্যাভ টু শেয়ার মাই বেডরুম, কেউ আসলে আমার বেডরুম শেয়ার করতে হয়, করা লাগে, I have to বুঝতে share. পারছেন? Yes.
এই ধরনের ভার্ব ব্যবহার করবো। আচ্ছা, আক্তার হোসেন, দেখি এবার আপনি বলেন তো আবার, এটা একই কোশ্চেন, উত্তর দেন তো। Sir, yes, I have my bedroom. My wife is and my little children is share my bedroom. I share my bedroom with my wife and my little Wife. child. Okay, with my My wife child. and little child. তাহলে কি বলবেন, অ্যান্সারটা কেমন হবে? I Yes, share, সাবজেক্টের পর ভার্ব, I share, I share, শেয়ারটা আমার কি ভার্ব, SHARE, ভার্ব, my bedroom, এরপর আপনার ওই ইয়েটা আনতে হবে, with my wife and, আর আরেকজন দেখি, আরেকজন Children. তামান্না ইসলাম, বলেন তো, সেম কোশ্চেন, হয় or হয় নট? Yeah, I share my bedroom with my sister. ওকে, তাহলে কার্ডটা নিব হোসনে আরা, আপনারটা নেই, যে ডু ইউ শেয়ার ইউর রুম উইথ এনিওয়ান এলস, তাহলে বি কি বলছে, যে ইয়েস। এখানে এবার কি বললাম, যে আই হ্যাভ টু শেয়ার মাই বেডরুম উইথ আদার্স because there is no guest room in my home. For that reason, when anyone comes to our home, I need to share it. Okay, that's all. তো কত বড় হল? এইবার আমরা এই সেন্টেন্স গুলোকে অ্যানালাইসিস করব। এখন অ্যানালাইসিস করার আগে আপনারা একবার এটা দেখে আমাকে বলেন, বা এতক্ষণ তো পড়ালাম, কোনো ওয়ার্ড মিনিং কি অজানা আছে কারো, যে এই যা যা আপনি লিখলেন এর ভিতর থেকে এই ওয়ার্ডটার বাংলা অর্থ আমি জানি না, এরকম কেউ আছেন যে এর ভিতরে একটা ওয়ার্ড মিনিং আমার অজানা, বা এই ওয়ার্ডটার অর্থ আমি জানি না? না, কেউ থাকলে বলেন যে আমি এই ওয়ার্ডটা জানি না। আচ্ছা, তাহলে ওয়ার্ড যখন আপনারা জানেন তাহলে বোঝেন স্ট্রাকচার গুলো কেমন। আমার প্রথম স্ট্রাকচার কিসের, এই দেয়ার বা ইটের, কোথাও কোনো জায়গার অবস্থান বা অস্তিত্ব বোঝাচ্ছে। পরের স্ট্রাকচারটাও ওই দেয়ার বা ইটের, যেহেতু ওইটারই অ্যান্সার। পরে এই যে দিস আর টু বেডরুম অ্যান্ড আ লিভিং রুম, দিস, এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটাকে বলা হয় একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং এরপরে ভার্ব, অর্থাৎ আমার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন কমপ্লিমেন্ট যুক্ত একটা সেন্টেন্স এটা। সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচারটা কেমন দেখেন, সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর প্লাস এক্সটেনশন, অর্থাৎ এইটা হচ্ছে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বি ভার্বের স্ট্রাকচার। অ্যাম, ইজ, আর মানে কি, থাকা, আছে বা হওয়া। অবজেক্টে যদি প্লেস থাকে তাহলে বি এর মানে থাকা, অবজেক্টে যদি পার্সন থাকে তাহলে বি এর মানে হওয়া। এরকম একটা মিনিং আমার এখানে দেখি। তাহলে হোয়ার ইজ ইউর বেডরুম, সো দ্যাট ইজ দ্য সেম স্ট্রাকচার। এখানে ভার্বটা জাস্ট ইজ, অর্থাৎ দেখেন এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারের সাথে আমার এই সেন্টেন্সটা মিলে যায় কিনা। আমার কোশ্চেন মানে, কোশ্চেন বলতে কঠিন কিছু না, কোশ্চেন বলতে জাস্ট এই অ্যাম, ইজ, আরটা আগে আসবে, যদি ডাবল ইউএস ওয়ার্ড থাকে তার আগে আমার বসাতে হবে। অর্থাৎ মাই বেডরুম, দ্যাট ইজ দ্য সাবজেক্ট, ইজ, দ্যাট ইজ ভার্ব, বি ভার্ব, আমার বেডরুম হচ্ছে অন দ্য ফার্স্ট ফ্লোর। বি এর মানে কি বললাম, হওয়া বা থাকা, তাহলে কোথায় আমার বেডরুমটা আছে, কোথায়, ফার্স্ট ফ্লোরে। তাহলে কোথায় তোমার বেডরুম, তাহলে ইজ, এটা আমার অক্সিলারি ভার্ব, এটা আমার সাবজেক্টের আগে আসবে। এবং কোথায় বলছি, তাহলে ইজের আগে ডাবল ইউএস ওয়ার্ডটা বসাতে হবে। সো ওয়ার ইজ ইউর বেডরুম, মাই বেডরুম ইজ অন দ্য ফার্স্ট ফ্লোর। তাহলে এটা কিসের স্ট্রাকচার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, অর্থাৎ এটা বি ভার্বের সেন্টেন্স, অ্যাম, ইজ, আর বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, এছাড়া আর কোনো ভার্ব নেই। ইট ইজ বিগ অর স্মল। এইবার দেখেন এই যে স্ট্রাকচারটার কথা বলছি, বি ভার্ব, সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর
প্লাস এই যে এক্সটেনশন, এই এক্সটেনশনের জায়গায় আমার নাউন অথবা অ্যাডজেক্টিভ বসে, অন্য কোনো পার্ট অফ স্পিচ কিন্তু এইভাবে বসে না। এই বিগ বা স্মল এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, হি ইজ থার্স্টি, সে তৃষ্ণার্ত, দে আর এংরি, তারা রাগান্বিত, হি ইজ টল, সে লম্বা, শি ইজ শর্ট, সে খাটো, ইওর আইস কালার ইজ ব্ল্যাক, তোমার চোখের রং কালো, হার আইস কালার ইজ ব্লু, তার চোখের রং নীল। সো দোজ আর অ্যাডজেক্টিভ, ব্লু, ব্ল্যাক, tall, short, hungry, angry, thirsty, small, big, and we use this word as an adjective after the be verb. I mean after am is are. আবার noun কোথায় হয়? He is a farmer, I am a teacher, you are a freelancer. Those are noun. So that is the sentence of be verb or am is are. And it is also called complementative sentence. তাহলে এটা কোন ধরনের সেন্টেন্সের স্ট্রাকচার বুঝতে পারছেন? ইজ ইট বিগ? ইয়েস ইট ইজ বিগ। কোশ্চেন করতে গেলে জাস্ট অক্সিলারি ভার্বটা আগে চলে যাও। কথাগুলো কি বুঝতে পারতেছেন আমার? এর থেকে আর ভেঙে বোঝানো যায় না। ওকে ওকে, এরপর দেখেন, হোয়াট কালার ইজ ইউর বেডরুম পেইন্টেড? এটা হচ্ছে আরেকটা স্ট্রাকচার। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস am is are plus verb 3, verb 3 plus object। ওকে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। হোয়াট কালার, আগে WH ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, তারপর মেইন ভার্বের থার্ড ফর্ম V3। অর্থাৎ আপনি যদি এটা অ্যাক্টিভটা দেখেন তাহলে বুঝতে পারবেন। ইট আমার সাবজেক্ট, দেন ইজ প্লাস V3, ইট ইজ পেইন্টেড, এই স্ট্রাকচার, সাবজেক্ট দেন ইজ দেন V3। পেইন্ট মানে আঁকানো, অঙ্কিত করা, ইট ইজ পেইন্টেড অর্থাৎ এটা আঁকানো, কি দিয়ে? উইথ পিঙ্ক কালার, আর ইট ইজ মাই ফেভারিট। আবার এই যে ইট ইজ মাই ফেভারিট, এটা কিন্তু আবার এইটার সেন্টেন্স অ্যাম ইজ আর প্লাস এক্সটেনশন, কারণ এখানে ইজ ছাড়া আর কোনো ভার্ব নেই, বাট এখানে ইজ ছাড়া আরেকটা ভার্ব আছে, সেটা হচ্ছে পেইন্টেড। তার মানে এটা হচ্ছে প্যাসিভের স্ট্রাকচার। এটা কি দিয়ে আঁকানো, কি করে আঁকানো, কোন রং দিয়ে এটা আঁকানো, এই কথাটা বলা হচ্ছে। এটা এই দিয়ে আঁকানো, অর্থাৎ আমি আঁকিয়েছি, সে এঁকেছে, এই ধরনের কিন্তু কোনো কথা বলা না। কি বলা যে তোমার বেডরুমটা কোন কালার দিয়ে আঁকানো, তাহলে আমার বেডরুমটা আঁকানো। করা হয়েছে, করা হয়, আঁকা হয়, নেওয়া হয়, দেওয়া হয়, দেওয়া হয়েছে, দেওয়া হবে, এটা নেই, এটা আছে, থাক, এটা থেকেছে, মানে এই এই যে ধরনের প্যাসিভ সেন্স, অর্থাৎ সাবজেক্ট নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ, এই জায়গাগুলোতে আমার কিন্তু প্যাসিভের স্ট্রাকচারই ব্যবহার করতে হবে, am is are প্লাস V3। এবার বলছি, ডু ইউ লাভ ইউর বেডরুম? এইটা আবার কোন স্ট্রাকচার? সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এটা অ্যাক্টিভের স্ট্রাকচার। am is are না, মানে একদম মেইন ভার্ব, যে ফাইনাইট ভার্ব, যে ইয়েস আই লাইক, আই লাভ মাই বেডরুম। তাহলে কোশ্চেন যদি আমি করি, নেগেটিভ যদি আমি করি, যে আমি আমার বেডরুম পছন্দ করি না, ভালোবাসি না, তাহলে কি হবে? আই ডোন্ট লাভ। ডোন্ট কেন বসাই? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে ডু ভার্বের ব্যবহার করতে হয়, ডু কে অক্সিলারি ভার্ব হিসাবে নিতে হয়। অন্যান্য টেন্সে অলরেডি অক্সিলারি ভার্ব থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, বাট প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, এখানে ডু, ডাজ, ডিড এর ব্যবহার করে এটা করতে হয়। তাহলে আই লাভ মাই বেডরুম। আর কোশ্চেন যদি হয়, ডু ইউ লাভ ইউর বেডরুম, এই কোশ্চেনটা কি আপনারা করতে পারেন? যে মানে বুঝতে পারছেন যে আই লাভ, তাহলে যদি কোশ্চেন করি যে তুমি কি তোমার বেডরুম পছন্দ করো, কি দিয়ে হবে? ডু দিয়ে হবে। অনেকে এখানে ব্যবহার করে না যে আর ইউ লাভ, ইজ ইউ লাভ, এই আর এর ব্যবহার কিন্তু এখানে হবে না। কেন হবে না? আরও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসে, কিন্তু কখন? যখন আর ছাড়া আর কোনো ভার্ব নেই, যেমন আর ইউ স্টুডেন্ট, আর ইউ আ ফার্মার, আর ইউ হ্যাপি। অর্থাৎ এই স্টুডেন্ট, ফার্মার, হ্যাপি এগুলো নাউন বা অ্যাডজেক্টিভ, এখানে আরটাই ভার্ব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিন্তু ওগুলো, এই যে কথাগুলো আমি বললাম যে আর ইউ আ ফার্মার, আর ইউ হ্যাপি, আর ইউ আ স্টুডেন্ট, এগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বাট আর ছাড়া আর কোনো ভার্ব নেই। ইয়েস আই এম আ ফার্মার, হি ইজ আ টিচার, হি ইজ হ্যাপি, প্রেজেন্ট ইনডিফিনিট বি ভার্বের সেন্টেন্স। কিন্তু
এখানে ডু দিয়ে কখন কোশ্চেন হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যখন একটা এক্সট্রা ফাইনাইট ভার্ব থাকতে, যেমন লাভ আমার এখানে মেইন ভার্ব, কোশ্চেন করতে গেলে তো আর মেইন ভার্বকে আগে আনা যায় না, আমার অক্সিলারি ভার্ব লাগবে, সেখানে অক্সিলারি ভার্ব হিসেবে ডু এর ব্যবহার করেছি। ডু ইউ লাভ ইউর বেডরুম? ইয়েস, আই লাভ মাই বেডরুম বিকজ দেয়ার ইজ। এখানে ওই যে দেয়ার প্রথম যে স্ট্রাকচার আছে, দেয়ার এর ব্যবহার কোথায় হচ্ছে, কোন একটা জায়গায় কিছু আছে। সো দেয়ার ইজ আ লার্জ করিডোর এন্ড ইট অলসো হ্যাজ টু বিগ উইন্ডো। ইট অলসো মানে এটার আছে, কোনটার, আমার ওই বেডরুমটার আছে। এই জন্য এখানে পজেস করা, কারো আছে, কার আছে, আমার বেডরুমের আছে। তাহলে পজেস করা বোঝাতে আমার হ্যাভ এর ব্যবহার করা যেতে পারে। ইট হ্যাজ টু বিগ উইন্ডো, মোরওভার আই ক্যান গেট সো মেনি, আমি পেতে পারি। তো এটা হচ্ছে আবার মডালের সেন্টেন্স, ক্যান প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আই ক্যান গেট সো মেনি ফ্রেশ এয়ার ফ্রম আউটসাইড, ফ্রম মানে থেকে, বাইরে থেকে, ইন মাই বেডরুম আমার বেডরুমে। ইট রিফ্রেশেস, এটা আবার কি, মি আ লট, এটা আমাকে অনেক ফ্রেশ করে, সতেজ করে। এটা কিন্তু আবার এই সাবজেক্ট প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট এই স্ট্রাকচারে লেখা, ঠিক আছে। ইট রিফ্রেশেস মি আ লট। অ্যানাদার থিং ইজ ইট ইজ ডেকোরেটেড উইথ মেনি, ইট ইজ ডেকোরেটেড। তাহলে এটা আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু প্যাসিভ ভয়েস। কিসের? ইট ইজ পেইন্টেড, ইট ইজ ডেকোরেটেড। তাহলে বাংলা অর্থ কি? এটা সজ্জিত, একই স্ট্রাকচার। এই যে ইট ইজ পেইন্টেড, কথা বুঝতে পারছেন তো? ইট ইজ পেইন্টেড, ইট ইজ ডেকোরেটেড, সেম কথা না? তাহলে ইজ প্লাস ভি3, ডেকোরেট মানে সাজসজ্জা করা, সজ্জিত করা, সাজানো। তাহলে এটা সাজানো উইথ মেনি লাইটস। আমার সেন্টেন্সের ফাংশনটা বুঝতে পারছেন? সেন্স টাইমিং বুঝতে পারছেন যে প্যাসিভ কেন হচ্ছে? একই ধরনের না? ইট ইজ পেইন্টেড, ইট ইজ ডেকোরেটেড। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইডি, প্যাসিভ ভয়েস। ফর দ্যাট রিজন আই লাভ মাই বেডরুম, এই কারণেই আমি আমার বেডরুমকে পছন্দ করি। সেটা আবার এই অ্যাক্টিভের এই স্ট্রাকচার। বলছে হোয়াট ফার্নিচার ডাজ ইউর বেডরুম কন্টেইন। এখানে ডাজ কেন? সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, এই ফার্নিচার শব্দটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিটের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ বসে। সো আগে ডাব্লিউএইচ ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব ডাজ, তারপর সাবজেক্ট হচ্ছে ইউর বেডরুম, দেন কন্টেইন, এটা মেইন 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 ভার্ব। এবার যখন আমি অ্যাফার্মেটিভ করতেছি কি হচ্ছে, ইট কন্টেইনস। ইট কন্টেইনস মানে কি, মাই বেডরুম কন্টেইনস। সো এখানে ইট বলা যায় বস্তুর পরিবর্তে। সো ইট কন্টেইনস আ বেড, আ ডেস্ক, আ ড্রেসিং টেবিল এন্ড মেনি থিংস। বলছে হোয়াট ডু ইউ ডু ইন ইউর বেডরুম ইন মোস্ট অফ দ্য টাইম। ডু ইউ ডু, একটা ডু অক্সিলারি ভার্ব, একটা ডু মেইন ভার্ব। অর্থাৎ ডু মানে করা, আর একটা ডু হচ্ছে কোশ্চেন তৈরি করতে গেলে আমার ডু এর প্রয়োজন হয় অক্সিলারি ভার্ব হিসাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, সেই ডু। সো হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো তোমার বেডরুমে ইন মোস্ট অফ দ্য টাইম, বেশিরভাগ সময়। সো ইউজুয়ালি হোয়েন আই স্টে মাই বেডরুম, যখন আমি আমার বেডরুমে থাকি, এটা হোয়েন দিয়ে করা। I pray namaz as well as I recite Holy Quran. Moreover, I watch television and read newspaper in most of the time. এরপর কি বলছে যে how many না how much time do you spend in your bedroom? So I spend near about 10 hours in my bedroom in a day. Do you share your room with anyone else, and why? Yes, I have to share my bedroom with others because there is no guest room in my home. For that reason, when anyone comes to our home, I need to share it. তাহলে এগুলো এখানে একটা হ্যাভ টু এর ব্যবহার আছে, অর্থাৎ সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার। তাহলে আমি টোটালি আপনাদের একটু দেখাই দেই, এই সম্পূর্ণ যে প্রেজেন্টেশন বা যে কনভারসেশন যেটাই বলেন আপনারা আছে, এইটা তৈরি করতে আমার কোন স্ট্রাকচার গুলোর প্রয়োজন পড়েছে। এটা তৈরি করার জন্য আমার এখানে প্রয়োজন হয়েছে সাবজেক্ট প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে ওই যেটা আমি বললাম, নাউন বা অ্যাডজেক্টিভ। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস modal or semi modal plus verb one plus object। এই মডেল সেমি মডেল কোনটা? যেমন এই যে আই হ্যাভ টু শেয়ার, সেমি মডেল। এই যে আই ক্যান গেট, মডেল, ঠিক আছে। ক্যান এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, হ্যাভ টু এর পর শেয়ার ভার্বের প্রেজেন্ট ফর্ম, আরো একটা ছিল আই নিড টু শেয়ার। সো দ্যাট ইজ কল্ড মডেল। ওকে, আরেকটা কি, প্রথমে যেটা ছিল দেয়ার অথবা ইট,
প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। আর আছে কয়টা লিখলাম দেখি, 1 2 3 4 5। এই 5টা সেন্টেন্সের ফাংশন বা স্ট্রাকচার এই টোটাল কনভারসেশনের ভিতর আছে। কি কি? এই যে প্রথম যে 4টা, এই প্রথম 4টাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর এটা হচ্ছে মডাল ভার্ব, মানে প্রেজেন্ট ইনডিফিনিট আর মডাল ভার্ব, আর কিছু না। এখন এই 5টা স্ট্রাকচারের সেন্স আপনারা কে কে বুঝতে পারছেন বা বুঝতে পারছেন কিনা? এই যে 5টা স্ট্রাকচার বুঝতে কি পেরেছেন? মোটামুটি বুঝেছি স্যার। সম্পূর্ণ সম্পূর্ণ কনভারসেশনটা এই 5টা স্ট্রাকচারের উপর তৈরি করা, এই সম্পূর্ণ কনভারসেশনটা। এখন এটা তো ছিল মাই ফেভারিট রুম। আমি আপনাকে নতুন একটা টপিক দিব, মাই ফ্যামিলি। আপনার পরিবার সম্পর্কে আপনাকে ডেসক্রাইব করতে হবে, এবং এই পরিবার সম্পর্কে আপনি যখন ডেসক্রাইব করবেন তখন কোনো কিছু দেখবেন না, শুধুমাত্র এই 5টা স্ট্রাকচারকে ব্যবহার করে আপনি সেন্টেন্স তৈরি করবেন। এই প্রথম স্ট্রাকচার দিয়ে 2-3টা সেন্টেন্স করেন, পরেরটা দিয়ে একটা করেন, পরেরটা দিয়ে একটা করেন, তারপরটা দিয়ে একটা করেন, তারপরটা দিয়ে একটা করেন, 5টা দিয়ে আগে 5টা করেন, করার পরে আরো বেশি যদি করতে পারেন কোনটা দিয়ে সেটা করেন। যেমন there are 5 members in my family, একটা শেষ, একটা শেষ। কি বললাম? there are 5 members, একটা আমি বুঝাই দেই। there are 5 members in my family। 2 নম্বর, my father does business, আমার বাবা ব্যবসা করে। এই ডাস কিন্তু মেইন ভার্ব, এটা কিন্তু কোনো অক্সিলারি ভার্ব না, মেইন ভার্ব কিন্তু করা অর্থে বসছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার ডাস। এইটা দেখেন, মাই মাদার ইজ আ হাউস ওয়াইফ, অর্থাৎ এই স্ট্রাকচার আমার এখানে ইজটাই মেইন ভার্ব হবে, এটাতে করলাম। এবার এইটা প্যাসিভ ভয়েস, এটা দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করব। আমার পরিবারটা পরিচালিত হয়, কন্ডাক্টেড মানে পরিচালিত হওয়া, আমার বাবার দ্বারা। এটা অ্যামিজার প্লাস ভিথি, এটাতে একটা সেন্টেন্স লিখব। ক্যান প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, আই ক্যান গেট অল দ্য ফ্যাসিলিটিস ফ্রম মাই ফ্যামিলি। এই যে আমি একটা করে লিখে দিলাম। এইবার আপনারা আরো 4টা করে সেন্টেন্স লিখবেন, এক একটা স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। লেখার পর যদি পারেন এই সবগুলো স্ট্রাকচারকে কমন রেখে এই মাই ফ্যামিলির উপর একটা সুন্দর প্যারাগ্রাফ তৈরি করবেন, কোনো কোশ্চেন না, জাস্ট অ্যান্সার। সুন্দর একটা প্যারাগ্রাফ আপনারা তৈরি করবেন এইটা যেভাবে লিখছি। যেমন এই যে আরো কি কি সেন্টেন্স হতে পারে, দেয়ার আর 5 members ইন মাই ফ্যামিলি। এরপর আপনি কি বলতে পারেন, এই জায়গাটাতে কি বলতে পারেন আরো যে সেন্টেন্স গুলো আমার আছে, মাই ফাদার ডাজ বিজনেস, মাই মাদার ইজ আ হাউস ওয়াইফ। এই মাই ফাদার ডাজ বিজনেস, এখানে আপনি মেইন ভার্ব যেটা, আপনার ভাইয়ের কথা ব্যক্ত করেন। মাই ব্রাদার রিডস ইন ক্লাস 10, বলেন আমার ভাই 10ম শ্রেণীতে পড়ে। মাই সিস্টার ইজ আ টিচার, বলতে পারেন।
এরপর এই যে মডেলের যে ব্যবহার করলাম, আই হ্যাভ টু, or just you can say I have so many future plan, I want to be or I have to be a doctor, আমাকে একজন ডাক্তার হতে হবে। সেমি মডেলের একটা ব্যবহার আমি করলাম। এইভাবে মনে করেন আমার এই স্ট্রাকচার গুলো সেন্টেন্স গুলো এসে গেল। মানে মূলত সেন্টেন্স তৈরি করেন আর না করেন, আমি যদি আপনাকে এই টপিকের উপর 10টা লাইন লিখতে বলি, এই আগের প্রেজেন্টেশন বা কনভারসেশনটার উপর ভিত্তি করে যদি আমি 10টা সেন্টেন্স লিখতে বলি, সেই সেন্টেন্স গুলো এই স্ট্রাকচার গুলোর ভিতর থেকে আসবে। এর থেকে কম স্যার এর বেশি একটা স্ট্রাকচার আপনার আসবে। তার মানে এই স্ট্রাকচার গুলোর ব্যবহার আমাকে জানতে হবে, এগুলো সেন্টেন্স কেমন হয়, সেন্টেন্স গুলোর অর্থ কেমন হয়, এটা আমাকে জানতে হবে। এই জন্য আলাদা আলাদা কয়েকটা সেন্টেন্স যদি করতে পারেন এক একটা স্ট্রাকচারের উপর, তাহলে এই স্ট্রাকচার গুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে। এইভাবে যদি আপনি প্র্যাকটিস করতে পারেন, ওই যে জিনিসটা আমি দেখালাম যে 12টা টেন্স, 18টা মডাল, এটার আবার রিভার্স, এত কিছু আপনার শেখা লাগবে না। আপনি জিস্ট জিনিসটাকে বের করে আনতে পারবেন, তুলে আনতে পারবেন। দেন এই ওয়েটা ফলো করে নিজের মতো করে যে কোনো টপিকের উপর আপনি প্রেজেন্টেশন দিতে যান, এর বাইরে ওই ধরনের কোনো স্ট্রাকচার হবে না, যদি না টাইমের খুব বেশি চেঞ্জ হয়। তাহলে ওভারঅল বিষয়গুলো আমি আপনাদের কি বোঝাতে পেরেছি? পারলাম বোঝাতে? জি স্যার, বুঝতে পারছি। যদি আমি আপনাদের ওভারঅল বিষয়গুলো বোঝাতে পারি, এই যা যা আমি লিখলাম সবকিছু আপনাদের হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দিচ্ছি। আপনারা মাই বেডরুম, এটা তো এখানে একটা অ্যান্সার আমি লিখলাম, ওই কোশ্চেনও দেওয়া আছে, ওইটার উপরে নিজের একটা অ্যান্সার লিখবেন, লিখে আমার ওই ফেসবুকে পোস্ট করবেন। আর হচ্ছে মাই ফ্যামিলির উপর একটা প্রেজেন্টেশন আপনারা করবেন। করার পর নেক্সট ক্লাসে আমি নতুন একটা টপিক জাস্ট কোশ্চেন দিয়ে দিব, ঠিক এই রিলেটেডই, এই স্ট্রাকচার গুলোই মেনটেন করা থাকবে, বাট আপনারা সেইভাবে চর্চা করে আসবেন যাতে আপনারা সেটা ইনস্ট্যান্ট উত্তর দিতে পারেন। মানে আমি শুধুমাত্র কোশ্চেন দেব, কোনো উত্তর থাকবে না। যেমন এই বেডরুম নিয়ে দিয়েছি, এরকম আমি হয়তো রেস্টুরেন্ট নিয়ে দিতে পারি, আমি হয়তো ইওর হিস্টোরিক্যাল প্লেস আর ফেভারিট প্লেস নিয়ে দিতে পারি। যে কোনো টপিক আমি কোশ্চেন দিব, আপনাকে উত্তর দিতে হবে, এবং আপনাকে মনে রাখতে হবে কোশ্চেনটা যে স্ট্রাকচারে হবে উত্তরও সেই স্ট্রাকচারে হবে, এবং স্ট্রাকচার গুলো এর বাইরে হবে না। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টার বাইরে আর কোনো স্ট্রাকচার হবে না। এই জন্য কি করা দরকার সেটা আপনি জানেন, আপনি সেইভাবে প্র্যাকটিস করে আসবেন। এই মাই ফেভারিট রুম বা মাই বেডরুমের উপর একটা প্রেজেন্টেশন বা রাইটিং আপনি লিখবেন, আগে লিখলে বেশি হেল্প হয়, বেনিফিটেড হয়। আগে আপনি লিখবেন, আরেকটা লিখবেন মাই ফ্যামিলির উপর। এটা লেখার পর, এটা তো আমি করে দিয়েছি, এটা পড়বেন, পড়ে আপনার নিজের আইডিয়া গুলো আপনি লিখবেন, লেখার পর মাই ফ্যামিলির উপর আপনি লিখবেন, লেখার পরে নেক্সট ক্লাসে আমার সামনে ইনস্ট্যান্ট প্রেজেন্টেশন দিবেন, আমি শুধু কোশ্চেন দিবেন, দেখি সেখান থেকে পারা যায় কিনা। হয়তো একদিনে পুরোটা হবে না, বাট আরেকদিন যদি আমি এরকম করে চর্চা করাই, তাহলে সেই জায়গাটা হবে না। এর থেকে ভালোভাবে এই জিনিসগুলোকে আর শেখানো বা বোঝানো হয়ে আছে কিনা আমি জানি না। আমার কথা বুঝতে পারছেন? যারা পারেন না, যারা দুর্বল, যারা কথা বলতে গেলে problem হয়, আমার একটা কথা ছিল। যাদের কথা যাদের আছে ইনবক্সে নক দিন, কোশ্চেন যাদের আছে হোয়াটসঅ্যাপে নক দিন। তো এই বিষয়গুলো আপনারা একটু কভার করে আসবেন, এবং নেক্সট ক্লাসে যেন আমি এটা পাই, আমি আপনাদের হোয়াটসঅ্যাপে এগুলো শেয়ার করে দিচ্ছি, আর যা যা করা লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। আর যদি ভালো একটা প্রেজেন্টেশন করতে পারেন, পারলে ভিডিও রেকর্ড করে আপনি গ্রুপে ছাড়তে পারেন, তাহলে সেটা আরো বেশি ভালো হবে, নিজের ভিতরে কনফিডেন্ট পাবেন যদি করতে পারেন আপনার ব্যাপার। ঠিক আছে? তো ভালো থাকেন। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। কারো কোনো কোশ্চেন থাকলে হোয়াটসঅ্যাপে জানান।